Okay, so Assalamu alaikum viewers. My name is MD Yasin Samir, and as you know, আমরা সবাই রেহান আল্লাহওয়ালা এআই টিচার্স ট্রেনিং বুট ক্যাম্পের পার্টিসিপেন্ট, অ্যান্ড আমরা সবসময় আমাদের ইন্টারভিউ দেওয়া নেওয়া আমাদের একটা টাস্ক থাকে রেগুলার। সো প্রতিনিয়ত আমাদের অনেক স্টিম, অনেক সুন্দর আমাদের একজন মেহমান থাকেন আমাদের সাথে, যাদের যাদের আমরা ইন্টারভিউ নেই। সো আলহামদুলিল্লাহ সেই সুবাদেই আজকে আমাদের সোহেল আহমেদ এডুকেশনওয়ালা ভাই ময়মনসিংহ থেকে আমার সাথে যুক্ত হয়েছেন। বেশি দেরি করব না, ভাইকে স্বাগতম জানাবো, ভাইয়ের লাইফ স্টোরি ব্যাপারে জানবো, ইন্ট্রোডাকশন জানবো। তো চলুন আমরা শুরু করে দেই। সবচেয়ে প্রথমেই স্বাগত জানাচ্ছি সোহেল ভাইকে। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ, আই এম ওয়েল। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ফার্স্ট অফ অল সোহেল ভাই আপনাকে আমার ইন্টারভিউতে আসার জন্য, আর আমাকে আপনার বিজি স্কেজুল থেকে 25 মিনিট সময় দেওয়ার জন্য। ওকে, ফার্স্টেই চলে যায় সোহেল ভাই আপনার কাছে আমার দর্শকের জন্য। সবাইকে সবার উদ্দেশ্যে যদি আপনি আপনার ইন্ট্রোডাকশনটা একটু সুন্দর করে বলে দিতেন। My name is Sohel Ahmed. I live in Patgudam, Mymensingh, Bangladesh. I have two sisters and two brothers, and one lovely son I have married. And my education journey starts from Concern Primary High School. Here I have completed class 1 to 3. After that, I have admitted Mymensingh High School. Here I have completed class 4 to SSC, secondary school certificate. After passed SSC, I have joined Haji Kashim Ali College. Here I have completed my HSC, higher secondary school certificate. After that, I have got admitted Gok Ananda Mohan College. Here I have completed BBA and MBA in accounting. After that, I have got chance Gok Teachers Training College in BEd in education. Here I have completed BEd in education. It's my short descriptions. ওয়াও, অনেকে মাশাআল্লাহ, অনেক সুন্দর সোহেল ভাই। আমরা ম্যাক্সিমাম মনে হয় জানতাম না যে আপনি অ্যাকাউন্টিংয়ে বিবিএ করেছেন, এমবিএ করেছেন। এটা নিজের মধ্যে একটা অনেক সুন্দর জিনিস, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে আরও সাকসেসফুল করুক আপনাকে। ওকে, সো নেক্সট কোশ্চেনই চলে যাচ্ছে, যেটা আমি প্রতিনিয়তই করি, এমন কোনো চেঞ্জেস নাই। আমাদের স্যার আরশাদকেও করছিলাম। সো আপনি যদি আপনার ওবেটের জয়নিং জার্নিটা বলতেন, মানে কেমনে ওবেট ব্যাপারে আপনি জানছেন, ওবেটে কেমনে জয়েন হয়েছেন, একদম ফার্স্ট কি কি হয়েছে আপনার সাথে, এগুলো যদি শেয়ার করতেন। অ্যাকচুয়ালি ভাই এখানে এটা 2008-এর কথা। 2008-এ তখন আমি এইচএসসির স্টুডেন্ট। আমার এইচএসসি বোর্ড ফাইনাল এক্সাম হয়েছিল, কিন্তু আমার রেজাল্ট পাবলিশড হয়নি। রমজান মাস ছিল। তখন আমরা জানতে পারলাম যে পাটগুদাম ক্যাম্পে ওবেট একটা অর্গানাইজেশন কাজ করবে। তখন নাইম স্যার, কুরবান স্যার নামের দুজন সম্মানীয় ব্যক্তি এসেছিলেন। তো উনি এসে এখানে যারা ওই সময় পড়াশোনা করছিলেন, যারা ইয়াং ছিলেন, অধ্যয়নরত ছিলেন, তাদের লক্ষ্যটা ছিল যে এখান থেকে আমরা ওবেটের টিউটরিং সেন্টার শুরু করবো শুধু 9 এবং 10-এ। এই উদ্দেশ্যে উনারা এসেছিলেন। তখন যারা অনার্সে অধ্যয়নরত আছে তখন তাদের এখানে ইন্টারভিউ হলো। ওনাদের লক্ষ্যটা ছিল এরকম যে আমরা অনার্সে অধ্যয়নরত যদি কোনো স্টুডেন্টকে এখানে সুযোগ দেয়, তাহলে সে এখানে ক্লাস করানোর পাশাপাশি সে তার একটা ইনকাম সোর্স হলো, ইনকাম জেনারেট হবে, তাতে তারও একটু পড়াশোনায় হেল্প হবে। এই হিসাবে তারা ফার্স্ট যে যারা এখানে অনার্সে পড়াশোনা করছিল, স্টাডি করছিল, তাদেরকে এখানে ইন্টারভিউ নেয়। তখন ইন্টারভিউ হলো প্রথম দিন। তো দ্বিতীয় দিন, ওই দিন রাতেই আমি তারাবির নামাজ পড়তে আসি। তখন তারাবির নামাজের সময় এখানে যিনি দায়িত্বে ছিলেন, উনি আমাকে বলল, সোহেল এখানে তো একটা ইন্টারভিউ এরকম হয়েছে, তুমি এখানে ইন্টারভিউ দিতে পারো। তখন আমি ওনাকে বললাম যে আচ্ছা দেখি ইন্টারভিউটাই। তারপরের দিন আমি আবার ইন্টারভিউ, যখন পরের দিনের ইটা হলো তখন আমি ওইখানে ইন্টারভিউ দিলাম। তখন ওখানে ইন্টারভিউ বোর্ডে আমাকে বলা হলো যে ঠিক আছে, আপনি যখন আমরা ক্লাসটা শুরু করব তখন আপনাকে জানানো হবে। এইভাবেই আমার আসলে ওবেতে আসা। তারপর 1 বছর আমি ওবেতে টিউটরিং টিচার হিসেবে ছিলাম। তারপর আমি 1 বছর পরে এখানে আমি আস্তে আস্তে এখানে গ্রাজুয়ালি কার্যকলাপ গুলো বাড়লো। তখন আমি এখানে সিটি ইনচার্জ হলাম। দ্যাটস নাও। এখন আমি ওবেকে 2009 থেকে এখন পর্যন্ত ওবেকে সিটি ইনচার্জ হিসেবে ময়মনসিংহ এর দায়িত্ব পালন করে আসছি।
এবং এর ইয়েতে আমি আর অন্য কোথাও জবের জন্য কোনো অ্যাপ্লাই তেমন ভাবে করিনি। এবং আমি আমার অ্যাকাউন্টিং এ বিবিএ, এমবিএ, বিএড সবকিছু আমি ওবেতে কর্মরত অবস্থাতেই করেছি। জি। এইভাবে আমরা ওবেতে। ও জি ভাই। মাশাল্লাহ, মাশাল্লাহ ভাই, মাশাল্লাহ। এটাও একটা অজানা বিষয় ছিল আমাদের জন্য যে আপনি ওবেটে কাজ করার পাশাপাশি আপনি এত বড় বড় অ্যাচিভমেন্টই করছেন। আপনি অ্যাকাউন্টিংয়ে বিবিএ, এমবিএ সব করছেন। আর 2009 থেকে আপনি এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি 15-16 বছর থেকে আপনি সিটি ইনচার্জ আসেন। মাশাল্লাহ, এটা অনেক বড় একটা ইয়ার। আপনি সার্ভ করতেছেন কমিউনিটির জন্য। তো এই সুবাদে তো মেবি আপনাকে পুরা ময়মনসিংহের সব ক্যাম্পের লোকই চিনে মনে হয়, নাকি সোহেল ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাকে ময়মনসিংহের সব লোকই চিনে, যে না ওবেতে একজন আছে, এবং ওবেকেও সবাই চিনে। জি, জি, কারণ মাশাআল্লাহ এখানে আমারও। লং টাইম একটা। হ্যাঁ জি। জি, 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 জি। আপনিও আমার আসছিলেন ময়মনসিং। জি, 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 ওটাই বলছিলাম আমার দর্শককে যে আমারও একবার একদিন সুবাদ হয়েছিল। অবশ্যই স্যারের সাথে আমরা বের হয়েছিলাম আনোয়ার স্যারের সাথে, বাট উনি আসতে পারেনি কোনো কারণে। আমরা ছিলাম, ইমাদ স্যার ছিল। তো ময়মনসিংহ অনেক আসলে সুন্দর জায়গা। অত বেশি আমি ঘুরতে পারিনি। বাট সোহেল ভাই ছিলেন, আমাদেরকে অনেক গাইড করছিলেন আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আপনাকে ধন্যবাদ ওই সময়ের জন্য। ওই সময় আপনাকে পার্সোনালি ধন্যবাদ দিতে পারিনি আমি। আমরা ইনশাল্লাহ আবার আসবো, আবার আপনি থাইকেন আমাদের জন্য। ইনশাল্লাহ আর ভাই, শিওর, অবশ্যই যে কোনো সময়। জি, জি, জি। আর আপনিও যদি মিরপুর আসবেন, ঢাকায় আসবেন, আমাদের আমাদের এখানে আসবেন, অবশ্যই ভিজিট করবেন। এখানে ওবেটের অবশ্যই দুটো ভাই, স্কুল অবশ্যই। আছে। জি। জি, ২-৩ স্কুল জি। আছে, সাথে ওয়াটার পাম্প আছে, অনেকগুলো প্রজেক্ট চলে। ওকে, সো এখন যেটা কোশ্চেন করি, যদি একটু আপনার প্রফেশন লাইফ থেকে সরে আপনার এডুকেশন লাইফ, তো আপনি অনেক কিছু শেয়ার করছেন। ফ্যামিলি ডিটেলস যদি আমাদের দর্শকের যা মানে আপনার ইচ্ছা, আপনি যেগুলো শেয়ার করার ইচ্ছা আছে মানে যদি করতেন আসলে আমাদের ভাই দর্শক। জি, যে আমরা পরিবারটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করি। আমার বাবা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে জব করতেন। আমরা 3 ভাই 2 বোন। আমার আমি ভাইদের মধ্যে বড়, আমার বড় বোন আছে। তো আমার বড় বোন আনন্দমোহন কলেজ থেকে সমাজ বিজ্ঞানে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন। তারপর আমি আমি অ্যাকাউন্টিং এ আনন্দমোহন কলেজ থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করেছি। তারপর হচ্ছে আমার ছোট বোন, সে ইকোনমিক্স এ আনন্দমোহন কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। তারপর হচ্ছে আমার ভাই, ছোট ভাই, সে হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পর সে মাওলানা পাশ করেছে। মাওলানা পাশ করার পর সে মুফতি পাশ করেছে। তারপর যে সর্বশেষ যে ছোট ভাইটা, সে পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা পাশ করেছে। তারপর ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে সে সিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন সজীব গ্রুপে, নারায়ণগঞ্জ সজীব গ্রুপে তিনি আইটি তে ডিপার্টমেন্টে আছেন। এই হচ্ছে আমাদের ফ্যামিলিটা। ইন 2024 এই মে মাসে আমার মা মারা গিয়েছিলেন 30 তারিখে। এবং আমার মা মারা যাওয়ার পরেই আমি এবং আমার বাবা অক্টোবর মাসে উমরাতে যাই। তারপর ওইখান থেকে আসার পরে জানুয়ারি 1 তারিখে আমার বাবাও মারা গিয়েছেন। 6 মাসের ব্যবধানে মা বাবা দুইজনই মারা গিয়েছেন। এবং বাবা মারা যাওয়ার 14-15 দিন পরে আবার আমার ছোট মামাটা মারা গিয়েছেন। এটা হচ্ছে আমাদের ফ্যামিলির বর্তমান পর্যন্ত কন্ডিশন, ইনফরমেশন যেটাই বলে। জি, ফার্স্ট অফ অল অনেক ধন্যবাদ আপনাকে, আর অনেক সরিও। এত একটা বলতে পারেন খারাপ সময় আপনাদেরকে পার করতে হয়েছে, বাট এটাই চিরন্তন সত্য, একদিন সবাইকে চলে যেতে হবে। আমরা অবশ্যই আঙ্কেলের জন্য, আপনার আম্মুর জন্য, সবার জন্য আমরা দোয়া করব। তো এটা একটা ভালো জিনিস হয়েছে যে আপনারা উমরা করার পর, উমরা করছেন, সেটার পর এই আল্লাহ ওনাকে নিয়ে নিছেন। তো এটা একটা সৌভাগ্য বলতে পারেন আপনি। যাক, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আর তাছাড়া আপনি যে ডিটেলস শেয়ার করছেন, আমি শুনে অনেক সারপ্রাইজ হয়েছি আলহামদুলিল্লাহ। কারণ বেসিক্যালি আমাদের ক্যাম্প সাইড, যেটা আপনি যেমনি বললেন, মিডল ক্লাস যে লোকরা আমরা থাকি, তাদের কিন্তু এত পড়াশোনার সুবাদ হয় না। তো আপনি যেভাবে বললেন আপনার সব ভাই বোনরা পড়াশোনা করছে, ছোট একজন মাওলানা আছে, একজন সিএসসি করছে। তো এটা অনেক বড় একটা নিজের মধ্যে প্রাউড মুভমেন্ট। আপনি বড় ভাই, আপনি তাদের সাথে ছিলেন, তাদের সাপোর্ট করছেন, এই জন্যই এটা হয়েছে। তো আপনাকে এটার জন্য ধন্যবাদ সোহেল ভাই। ওকে, ফ্যামিলি ডিটেলসের তো ব্যাপারে কথা হলো, এবার যদি আসি আপনার ব্যাপারে, যে আপনি তো ছোট থেকেই ভাই ময়মনসিংহে জন্ম হয়েছেন, নাকি শিফট হয়েছিলেন কোনো জি জায়গায়? ভাই। না ভাই, কোথাও আমি শিফট করার কোনো সুযোগ পাইনি। আমার এডুকেশন
চাইল্ডহুড এবং প্রফেশনাল সবটাই ম্যামেসিং এর আওতে কখনো আমার যাওয়া হয়নি। কোনো কোনো বা যাক ভালো যে যেখানে জন্ম ওখানেই কাজ করতেছেন মাশাল্লাহ। তো যদি ওই আমরা ইন্টারভিউতে সবাই সবাইকে এটা জিজ্ঞেস করি যে আপনার যদি মন মানে ফেভারিট কান্ট্রিজ গুলো আমাদেরকে শেয়ার করতেন, যে বাইরে যদি যান কখনো সুযোগ হয় কোন কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে আর কেন? অ্যাকচুয়ালি ভাই আমার তো কখনো ওইরকম কান্ট্রিতে অ্যাব্রড কান্ট্রি গুলোতে যাওয়ার সুযোগ হয়নি এই পর্যন্ত। তো আমি শুধু যখন আমার মা মারা গেলেন, আব্বুর চোখে একটু সমস্যা ছিল, চোখ থেকে আব্বু তেমন দেখতে পারতেন না, ঝাপসা দেখতেন। তখন আমি আব্বুর সাথে উমরাতে গেলাম সৌদিতে, সৌদি আরব। তো আমরা মক্কা মদিনা দুইটা শহর আমার দেখার সুযোগ হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমার ইন ফিউচার আমার এটা হচ্ছে যে রমজান মাসে আমি একবার উমরাতে যাব, এবং আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি হজও করব। তো ফার্স্ট আমার এটা হচ্ছে যে আমার আবার যাওয়া মক্কা মদিনাতে রমজান মাসে। এছাড়া আমার এটা হচ্ছে যে আমার 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 ছেলেটা খুব শখ যে সে কাশ্মীর যাবে, ওইখানে স্নো পরে বরফ পরে সে যে মোবাইলে দেখে। তার বয়স হচ্ছে 4 বছর, তার খুব ইচ্ছা সে কাশ্মীর যাবে। তো আল্লাহ যদি এরকম তৌফিক দান করে সুযোগ দেয় কখনো, তাহলে আমার ছেলেকে নিয়ে আমার কাশ্মীরে যাওয়ার খুব ইচ্ছে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ অবশ্যই আপনি কখনো এটা বলবেন না যে আপনার সুযোগ হয়নি। ইনশাল্লাহ আপনি মক্কা মদিনায় গেছেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এখানে যাওয়ার জন্য লাখ লাখ কোটি কোটি মানুষ খালি দোয়া করতে থাকে, সেটার জন্য আপনি অনেক জি সৌভাগ্যবান। আর দ্বিতীয় হইলো কাশ্মীর, তো অবশ্যই এটা ছোট, এটা বলা উচিত না, বাট আমাদের আশেপাশের অনেকেই বলে যে কাশ্মীর ছোট জান্নাত দুনিয়াতে। আসলে অনেক সুন্দর, জি। আমরা সবাই ছবিতে দেখি, মোবাইলে দেখি। ইনশাল্লাহ আপনার এই দুয়াও আল্লাহ পুরা করবে, আপনি আপনার ছেলেকে নিয়ে যাবেন। আমিন ভাই, আহ, আমিন সুম্মা। আমি আমিন, অবশ্যই। ওকে, সো যদি আমরা মুভ করি নেক্সট কোয়েশ্চেনে, যে ভাই আপনি যেমনটা আমাদের দর্শকদেরকে বললেন যে 15 বছর ধরে আপনি সার্ভ করে যাচ্ছেন, 15-16 বছর ধরে, মাশাল্লাহ অনেক বড় একটা লং টাইম। বাট আলটিমেট আপনার কি আর কোনো ইচ্ছা আছে ফিউচারের যে আমি আরো এগুলো করতে চাই? মানে ওবেডে থাকাকালীন আপনি অ্যাকাউন্টিংও করছেন, সব করছেন, তো ওবেডে থাকাকালীন আর অন্য কোনো আপনার ইচ্ছা আছে নাকি যে ভাই আমার এটা হওয়ার ইচ্ছা আছে? অনেকের হয় না যে আমি এইটা হইতে চাই ওইটা হইতে চাই। ওবেট তো চলবে, ওটা তো কোনো সমস্যা নেই, ওবেটে কাজ জি করার এটা আরেকটা সুবিধা যে এখানে আমাদের ওই বাধ্যবাধকতা নেই। আপনি কাম, আপনার উপর রেসপন্সিবিলিটি আসছে, আপনি কাম করে দিলেন, কাম শেষ। এরপর আপনি ফ্রি টাইমে আপনি যা করেন কেউ দেখতে আসতেছে না। তাই আপনার এমন কোনো ইচ্ছা স্বপ্ন আছে নাকি যে আমি এটা ভাই, করব ওইটা করব? অ্যাকচুয়ালি ভাই আমি অবেকের পাশাপাশি তেমন এখন পর্যন্ত ওরকম কোনো ইচ্ছে হয়নি যে আমি একটা কিছু করব। যেমন অবেকের পাশাপাশি আমি টিউশনি করাচ্ছি। হ্যাঁ, ক্লাস 9 10, ক্লাস ইন্টার ক্লাস অনার্স এর বাচ্চাদেরকে আমি অ্যাকাউন্টিং ফিনান্স এগুলা সাবজেক্ট পড়াচ্ছি। তারপর এখন আমি এই প্রফেশনে নেই। যেমন আমি ডিসেম্বর পর্যন্ত, 2024-এর ডিসেম্বর পর্যন্ত আমি এই অবিটের পাশাপাশি সকালবেলা পার্ট টাইম হিসেবে দেখা গিয়েছে যে আমি একটা বিবিএ কলেজে, প্রফেশনাল বিবিএ কলেজে, ওইখানে আমি কোর্স কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু দেখা যাচ্ছে যে কাজের লোড অনেক বেশি হয়ে যায়, তখন আমি ওইখানে প্রপারলি সময় দিতে পারি না। তখন আমি ওইটাকে স্কিপ করে দিয়েছি, এখন শুধু ওবেরটাকে নিয়েই আছি। যাক মাশাল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আর যত কোশ্চেন করতেছি তত বেশি সারপ্রাইজ হচ্ছে আপনি 24 ডিসেম্বর পর্যন্ত একটা কলেজের ইয়ে ছিলেন। এটাও নিজেদের মধ্যে এক অনেক বড় ব্যাপার যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমরা আল্লাহর রহমত আপনাকে আল্লাহ অনেক কিছু অপরচুনিটি দিয়েছে আর আপনি সেটাকে ইউজও করছেন মাশাল্লাহ। ওকে, মুভিং টু নেক্সট কোয়েশ্চেন যদি আমরা করি, আহ, আপনার যদি জিজ্ঞেস করি আনোয়ার স্যারের ব্যাপারে, যদি আমরা জিজ্ঞেস করি যে স্যারের সাথে আপনার ইন্টারাকশন কেমন হয়েছে? মানে 2009-এ আপনি বললেন জয়েন করছেন, আটে আটে জয়েন করছেন, 1 বছর পর আপনি সিটি ইনচার্জ হলেন। বাট স্যারের সাথে আপনার কখন দেখা হইলো বা কথা হইলো, এগুলো যদি শেয়ার করতেন। আসলে আনোয়ার খান স্যারের বিষয়ে তো বলে শেষ করা যাবে না। এবং ওনার সাথে আমার দেখা হয়েছিল, এট ফার্স্ট দেখা হয়েছিল ঢাকা অফিস। আর এখন তো আমরা বাৎসরিক, আগে আমাদের না হতো কি এরকম যে বাৎসরিক অ্যানুয়াল মিটিং হতো, তখন স্যারও আসতেন ঢাকা। আমরাও যারা এখানে বিভিন্ন সিটিতে ইনচার্জ হিসেবে আছি, প্রজেক্ট অফিসার আছে, তখন ওনারা আমরা সবাই ঢাকা
যাওয়া হতো, তখন ওইখানে অ্যানুয়াল মিটিং হতো এবং আমাদের বাৎসরিক যে কার্যকলাপ ওইটার প্রেজেন্টেশনটা হতো। যেমন এখন আমরা মান্থলি প্রেজেন্টেশনটা করি, কিন্তু ওই সময় আমাদের হতো অ্যানুয়াল প্রেজেন্টেশন, যে এক বছরের কার্যকলাপ গুলো একবারে হতো প্রেজেন্টেশন। তখন আমরা ওইখানে মিটিং অ্যাটেন্ড করতাম, আমরা ওইখানে 3-4 দিন থাকার সুযোগ হতো। তখন আমরা ঢাকার যে অফিসটা, এখন যে ইংলিশ স্কুলটা, ওই অফিসে আমরা থাকতাম সবাই 2 তলাতে, এবং সবাই আমরা একসাথে থাকতাম। এবং আনোয়ার খান স্যার ওই সময় আসতেন। এই হিসেবে আমার ওই ঢাকা মিটিং এ আনোয়ার খান স্যারের সাথে দেখা। তারপর পর্যায়ক্রমে উনিও ময়মনসিংহে আসলেন। এইভাবেই কমিউনিকেশনটা বাড়তে থাকলো, কথাবার্তা হতে থাকলো। এভাবে মূলত দেখাটা হয়েছিল। যাক মাশাল্লাহ, বাট ওনার ইমপ্রেশন কেমন, মানে আপনি উনাকে কেমন জানেন? অবশ্যই উনার মতো লোক আসলে হয় না, উনার মতো বললে শেষ হবে না, বাট ফার্স্ট ইমপ্রেশন কেমন? আসলে আমি আমার জীবনে আমি উনার মতো লোক দেখিনি। উনাকে আমি কখনো রাগ করতে দেখি নাই, কখনো কারো উপর বিরক্ত হতে দেখি নাই। এবং আসলে বলতে যে পৃথিবীতে এরকম খুব কম লোক আছে যিনি আনোয়ার খান স্যারের মতো। আমার দেখা লোকদের মধ্যে তিনিই প্রথম, যে এরকম একজন ব্যক্তিত্বের অধিকার। উনি যে কোনো বিষয়ে যে কোনো লোকের খুব মনোযোগ সহকারে কথা শুনেন, এবং উনার কথা শেষ হওয়ার পরে উনি উত্তর দিতেছেন। এবং আমরা ভালো করছি খারাপ করছি যে এরকম ভাবে চলছি, কিন্তু উনার কাছ থেকে কখনো আমরা বিরক্তিকর এক্সপ্রেশন পাইনি আজ পর্যন্ত। এবং আমি সবসময় চেষ্টা করি যে আসলে উনার মতো কোনো কিছু একটা করার জন্য। এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে উনার মতো একজন ব্যক্তির অধীনে ওবেকে আমরা এই দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। এটা আসলে আমার কর্মজীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আমার এই টোটাল লাইফের সবচেয়ে বড় সৌভাগ্য যে আমি উনার মতো একজন ব্যক্তির প্রতিষ্ঠানে আমি কাজ করতে পারছি, যেটা থেকে আমার সোল স্যাটিসফ্যাকশনটা হয়। আজকে আমি অন্য প্রতিষ্ঠানে কাজ করতাম, হয়তো অনেক সুযোগ সুবিধা থাকতো, অনেক কিছু থাকতো, এক্সপেক্ট থাকতো, অনেক কিছু থাকতো, কিন্তু নিজের যে সেলফ স্যাটিসফ্যাকশনটা, ওইটা আমি এই ওবেতে কাজ করে পাচ্ছি। যেটা আমি ওবেটের বাইরে কাজ করলে আসলে নিজের স্যাটিসফ্যাকশনটা পেতাম না। এইখানে থেকে আল্লাহ সুযোগ করে দিচ্ছেন আমাদের আনোয়ার খান স্যার ওসিলা হয়ে, যে আমরা মানুষের জন্য উপকার করতে পারছি, যেটা আদার্স কোন সাইটে আমি পারবো না। জি অবশ্যই, অনেক সুন্দর কথা বলছেন, এটাই সত্যি আসলে। আমিও আমার স্টুডেন্টদেরকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মিরপুরে থাকি, এখানে একটা দায়িত্বে আছি, সাথে বাচ্চাও পড়াই। তো সবসময় একটাই কথা বলি যে সবসময় একটা জিনিস মনে রাখবা, একটা লোক যে 2004 সালে আমেরিকায় পুরো নিয়ে ফ্যামিলি নিয়ে অনেক সুখে জীবন যাপন করতেছিল, কি দরকার ছিল সেই লোককে এখানে বাংলাদেশে আইসা সে গরিবদেরকে হেল্প করা শুরু করবে, মানে নিজের পুরো লাইফটা ছেড়ে, অত সুখের সংসার ছেড়ে। আমি আপনি থাকলে ভাই মনে হয় না আমরা কখনো আসতাম। দরকার কি আমেরিকায় আসি? দরকারই আমেরিকার নেই। মতো জায়গা, আমেরিকার মতো জায়গা ছেড়ে ফার্স্টে আসার দরকার আছে নাকি? বাট উনি এমন লোক যে নিজের সব সব ছেড়ে আইসা 2004 সালে জাস্ট ফর পিপল উনি এখানে কাজ শুরু করলেন। আর সেই ওখান থেকে আজ ওবেড এত বছর, 21 বছর যাবত মানুষদেরকে হেল্প করেই চলেছে। আর কত লোককে তারা জবেরও সুযোগ দিছে, আমি আছি, আপনি আছেন, আরো কত কি স্টাফ আছে আমাদের। এটা অনেক বড় ব্যাপার ভাই, ওনাকে যত ধন্যবাদ জানাবো আমরা তত কম। ওনার মতো লোক আসলেই হয় না। ইনশাল্লাহ অবশ্যই আমরা আরো চেষ্টা করবো যে উনি আরো প্রাউড ফিল হয় আমাদের কাজে। আর সেম কথা স্যার আর সাথে বলছেন যে উনি উনার ইন্সপিরেশন, সবারই ইন্সপিরেশন, আমরা স্যারকে সবাই পছন্দ করে, আমরা সবাই ওনার মতো হইতে চাই ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে কামিয়াব করুন। ওকে, এবার যদি আমরা একটু মুভ অন করি, যেটা ভাবছিলাম মাথায় আসছিল সোহেল ভাই, আপনার ময়মনসিং এর ব্যাপারে যদি আমাদের দর্শকদেরকে একটু কি বলতেন, কারণ আমাদের অনেকগুলো ভিউয়ার্স গুলো পাকিস্তানের, অবশ্যই তারা বাংলা বুঝবে না, তাও আপনি যদি শেয়ার করতেন যে ময়মনসিংটা আসলে কেমন, কেন সুন্দর, কেন আসলে ওখানে যাওয়া উচিত আমাদেরকে। আসলে ভাই বলতে গেলে আমাদের ময়মনসিংহ ছোট একটি শহর, কিন্তু সুন্দর আছে। আমাদের ময়মনসিংহের ঠিক গা ঘেঁষে শহরের মেন সাইড থেকেই একটা ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে। আমাদের ময়মনসিংহে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, ক্যাডেট কলেজ আছে, জেলা স্কুল আছে, মেডিকেল কলেজ আছে, মোটামুটি সবকিছুই আছে এখানে। এবং বিনোদন নেওয়ার মতো পার্কও আছে, এবং খুব ছোট শহর, খুব গুছালো। হ্যাঁ, এই ওভারঅল মিলিয়ে আমাদের ময়মনসিংহটা। হ্যাঁ, ময়মনসিংহে রাজার বাড়ি আছে, শশী লজ, যেখানে রাজা থাকতেন। এবং রাজার 2টা হাতি ছিল, এই 2টা হাতির নামকরণে উনি হাতিকে এত ভালোবাসতেন
ওই নামকরণে একটা জায়গার নাম উনি করে দিয়েছেন শম্ভুগড়। ওনার একটা হাতি ছিল, নাম ছিল শম্ভু। ওনার ওই হাতিটাকে উনি খুবই বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। ওই হিসেবে ওই হাতিটা মারা যাওয়ার পরে উনি ওই জায়গাটার নাম করে দিয়েছিলেন শম্ভুগঞ্জ। প্রাচীন একটি শহর। মোটামুটি বলতে গেলে সবকিছুই আছে, ওভারঅল দিক থেকে সৌন্দর্য। জি, অবশ্যই। ময়মনসিংহ কি ভাই, আমি এটা জানি না, এটা কি বিভাগ হয়েছে নাকি, না এটা ঢাকার আন্ডারে এখনো? হ্যাঁ, না না না, ঢাকার একসময় আমরা ঢাকার আন্ডারে ছিলাম, কিন্তু আচ্ছা। এখন ময়মনসিংহ বিভাগ হয়ে গিয়েছে। এটা এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমি এটা আগে পড়ছিলাম যে এটা ঢাকার আন্ডারে, পরে নাকি শুনলাম যে ময়মনসিংহ আলাদা হ্যাঁ একটা হ্যাঁ, বিভাগ এটা হয়েছে। আমাদের বিভাগ ছিল ঢাকা, জেলা ছিল ময়মনসিংহ, জি, জি। কিন্তু এখন ময়মনসিংহ আলাদা একটা বিভাগ। মাশাআল্লাহ, এটা অনেক বড় ব্যাপার। আর ওইখানে তো শুনছিলাম মেবি ইন্ডিয়ার বর্ডারও আছে। বর্ডার আছে আপনাদের হ্যাঁ হ্যাঁ, আশেপাশে? ময়মনসিংহ থেকে যে হালুয়াঘাট থেকে ইন্ডিয়ার আচ্ছা, বর্ডার আছে, হালুয়াঘাট নেত্রকোনা কমলাকান্দা থেকে ইন্ডিয়ার বর্ডার আছে। মাশাআল্লাহ, ভালো। ওকে, তো আর মানে ওইখানের ফেভারিট ফুড কি ভাই? আপনার কি মনে হয়, মানে ঐতিহ্যবাহী এমন কোনো আছে যেটা শুধু আসলে ময়মনসিংহে ভাই, পাওয়া যায়? ময়মনসিংহের ঐতিহ্যবাহী ফুড হচ্ছে মুক্তাগাছার মন্ডা। কিন্তু আপনি নাম শুনেছেন। হ্যাঁ, আমি আসলে নাম শুনছি, খাইনি। তো হ্যাঁ যাক, হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ খাওয়ার, জি, ইনশাল্লাহ গেলে অবশ্যই খাওয়ার ইনশাআল্লাহ ইচ্ছা ভাই। আছে। অবশ্যই অবশ্যই ভাই, একবার দাওয়াত থাকবে, ইনশাআল্লাহ আসবেন। ইনশাল্লাহ। অবশ্যই আমরা একসাথে খাবো। আচ্ছা। ওকে, তো দেখতে দেখতে ভাই দেখেন, অনেক কথা হলো, আমাদের অলরেডি 20 মিনিট হয়ে গেছে। লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট, আপনার লাইফে যেটা আমরা সবসময় কমন কোশ্চেন করে থাকি, আপনার লাইফে এমন কোনো লোক আছে যাকে আপনি খুব বেশি ফলো করেন? অবশ্যই আনোয়ার স্যার তো আসেনি, আপনি ওনার ব্যাপারেও বলতে পারেন, বা ওনাকে ছাড়া আহ, আপনার লাইফে এমন কোনো লোক, সবার লাইফে থাকে ইন্সপিরেশন, আমরা বলি যে আমি বড় হয়ে ওনার মতো হবো, বা উনি অনেক ভালো লাগে আমার। এমন কেউ ব্যক্তিত্ব আছে আসলে নাকি, যদি শেয়ার করতেন? বিষয়টা হচ্ছে যে, জি ভাই, বিষয়টা হচ্ছে আনোয়ার খান স্যার তো এখন আমাদের সবার এক্সপিরেশন আছে, আইডল আছে। আমি ছোট থেকে আমার বাবাকে দেখে বড় হয়েছি। যে আমার বাবাকে আমি আজ পর্যন্ত দেখি না যে কারোর সাথে রাগ করতে, কারোর সাথে ঝগড়া করতে, কাউকে ধমক দিয়ে কথা বলতে। তো আমি সবসময় চেয়েছিলাম যে আমার বাবার মতো হয়, কিন্তু এরকম তো আমি হতে পারিনি, আমি অল্পতে রেগে যাই। কিন্তু আমার বাবাকে আমি কখনো দেখিনি যে উনি কাউকে রাগ করতে, কারোর সাথে শাউট করতে এরকম। কিন্তু আমার ইচ্ছা হতো যে না, আমিও এরকম ভাবে জীবনযাপন করি, আমিও যে এরকম হয়ে যাই। জি, মাশাল্লাহ। আসলে এটা কথা সত্যি, মা বাবার মতো তো হয় না কেউ। অবশ্যই এটা যখন ওনারা থাকেন তখন আমরা এক্সপ্রেস করতে পারি না, বাট ওনাদের অনবস্থায় আমরা এটা বুঝি যে আসলে ওনারা কত মূল্যবান। মাশাল্লাহ, অনেক সুন্দর ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর কিছু মিনিট আছে আমাদের লাস্ট, যদি যদি জিজ্ঞেস করি যে আমাদের দর্শকের জন্য, যেহেতু আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্সড, অনেক পড়াশোনা করছেন আলহামদুলিল্লাহ, অ্যাকাউন্টিং এ আপনি আপনার বিবিএও করছেন, এমবিএও করছেন, তা আমাদের যারা ইয়াং জেনারেশন আছে বা যারাই দেখতেছেন সবার জন্য যদি একটা অ্যাডভাইস দিতেন, আপনি সেই অ্যাডভাইসটা কি হবে? আসলে আমি বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি একটাই জিনিস বলবো, যে আমাদের বর্তমান ইউথ বা স্টুডেন্ট যে কাউকে, যে আমাদের যেন স্বপ্নটা হয় বড়, আমার লক্ষ্যটা যেন হয় বড়। আমি কাছে যাইতে পারি না পারি সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু আমি আমার এই বর্তমান অবস্থান থেকে যেন আমি আমার স্বপ্নটা বড় দেখি, লক্ষ্যটা বড় থাকে, এবং সেই স্বপ্ন এবং লক্ষ্যটা অর্জনের জন্য আমি কঠোর পরিশ্রম করে যাই। এইরকম না যে আমি আমার লক্ষ্যটা ঠিক করে ফেললাম, আমি স্বপ্নটা ঠিক করে ফেললাম, হ্যাঁ আমি ঘুমিয়ে ঘুমিয়ে এটা চিন্তা করি যে আসলে আমাকে তো এটা হইতে হবে, আমাকে এই কাজটা করতে হবে, আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে, আমাকে জিপিএ 5 পাইতে হবে, আমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা না, আসলে আমার যে স্বপ্নটা আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য, সেটাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য যেন আমি আমার দিক থেকে আমি ওই চেষ্টাটা করে যাই। বাকিটা আল্লাহ আছেন, আল্লাহ আমাদের সহায় হবে। কিন্তু আমার দিক থেকে যেন আমি আমার যে পরিশ্রমটুকু, যতটুকু পরিশ্রমটুকু, এই পরিশ্রমটুকু যেন আমি করি। যেন স্বপ্ন এখানে আমি যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। আমাদের এপিজে আবুল কালাম আজাদ, আমরা সবাই নাম শুনেছি। ওনার একটা কথা ছিল যে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, আসলে স্বপ্ন সেটা যেটা মানুষ ঘুমাতে দেয় না মানুষ। আসলে স্বপ্ন আসলে এই মন হওয়া উচিত। জি, ঠিক, অনেক একদম 100% সত্যি কথা বলছেন। এটা আমারও চিন্তা চেতনা যে ড্রিম দেখা উচিত, যত বড় হোক সেটা ম্যাটার করে না। আপনি এটা কখনো ভাববেন না যে আমি অনেক গরিব, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া আমার পক্ষে সম্ভব না, বাট আপনি আসলে যদি নিয়ত ঠিক থাকে
দেখবেন আল্লাহ কোনখান থেকে হেল্প পাঠিয়ে দেবে কেউ বুঝতেই পারবে না। তো অনেক ধন্যবাদ ভাই, এইটাই ভাই। আপনি অনেক সুন্দর কথা বলছেন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের ইন্টারভিউটা শেষ করে দিব, বাট লাস্টলি যদি আমাদের দর্শকদেরকে রেহান এআই টিচার্স ট্রেনিং এর ব্যাপারে একটু বলে দিতেন যে এখানে এসে আপনার কেমন লাগছে, কি কি শিখলাম। আমিও আসছি আপনার সাথে, বাট আপনি যদি শেয়ার করতেন। আসলে আমার এখানে এই স্কুল সম্পর্কে আমি এর আগে কখনো জানতাম না। আমাকে সুযোগ হয়েছে অবেকের মাধ্যমেই রেহানে এই স্কুল সম্পর্কে জানার জন্য। এবং এখানে আমরা প্রায় 1.5 মাসের মতো বা 1 মাস অধিক হয়েছে যে আমরা এই ট্রেনিংটা গ্রহণ করছি। তো আসলে এআই সম্পর্কে আমরা আগে থেকেই জানতাম, কিন্তু আসলে এর যে এই রকম প্রপার ইউজটা যেটাকে বলা হয়, ওই প্রপার ইউজটা আমরা অনেক কিছু আইসা এআই থেকে শিখেছি। যেমন চ্যাট জিপিটি আগেও আমি ইউজ করতাম, জেমিনি আগেও আমি ইউজ করতাম, কিন্তু আসলে এরকম প্রপার ইউজ, এই বৃহৎ আকারে যে ইউজ গুলো হচ্ছে, এইগুলো আমরা রেহানে স্কুল থেকে এসে জেনেছি। এখান থেকে আমি ক্যানভার ভালো ব্যবহার শিখেছি, চ্যাট জিপিটি জেমিনি এগুলো ফেসবুক ভিডিও মেক করছি, টেডএক্স এর রিভিউ গুলো। আসলে অনেক কিছু এখান থেকে এআই টুলস সম্পর্কে আমরা জানছি, শিখছি। জি, আসলে আপনি অনেক সুন্দর কথা বলছেন। ইনশাল্লাহ এগুলো শিখে আমরা চেষ্টা করব নিজের লাইফে করা, বা যদি ইনকাম হয়ে যায় তা তো আল্লাহ ভরসা। যাই ইনশাআল্লাহ হোক, ভাই, অবশ্যই অবশ্যই। অনেক ধন্যবাদ ভাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আমরা এখানে ইন্টারভিউটা শেষ করে দিব। জাস্ট যদি আপনি বলে দেন যে আমার সাথে ইন্টারভিউ করে কেমন লাগলো, একটু ফিডব্যাক দিয়ে দিতেন যে কেমন আসলে লাগলো, ভাই, কি আসলে আপনার কাছে যে এই সময়টা, এই যে 25, 26 বা 30 মিনিটের মতো হয়ে যাচ্ছে, আসলে সময়টা যে কিভাবে অতিবাহিত হয়ে গেল আসলে এটা বুঝাই যায় নাই যে আসলে সময়টা চলে গিয়েছে এবং আমরা শেষ পরিসমাপ্তির দিকে এসে পড়েছি। তো ভাই, খুবই অসাধারণ লেগেছে আপনার সাথে ইন্টারভিউ করে, এবং অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা এইখানে আসে আমার অনেক কিছু শেয়ার করতে পেরেছি। আসলে অনেক সময় দিয়ে দেখা গিয়েছে যে মনের ভিতরে অনেক কিছু জমে থাকে, বা বলার মতো কোনো পরিবেশও থাকে না। তা আপনি এই প্রশ্নগুলো করলেন, এইভাবে শেয়ার করা হলো, স্মৃতিগুলো আবার জাগরণ হলো। তো ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট ভাই। জি, ধন্যবাদ। আমাকে বলা উচিত, আপনি আপনার স্ট্রাগল, আপনি আপনার এডুকেশন সব বিনা নির্দ্বিধায় বলছেন। আপনি আপনার উমরার ব্যাপারে সব কিছু বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই আসলে ইন্টারভিউ এমনই হয়, দুইজনের মধ্যে কথোপকথন, দুইজন শেয়ার করবেন একে অপরের কথা, এভাবেই তো ইন্টারভিউটা পার হয়ে যায় ইনশাল্লাহ। তো আপনাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এরই সাথে সোহেল ভাই, আমরা ইন্টারভিউটা শেষ করছি। সো দর্শক যারা যারা দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে, যারা যারা আমাদের সাথে এ এন্ড পর্যন্ত ছিলেন বা যারা পরবর্তীতে দেখবেন। আমাদের সাথে আজকে ছিলেন সোহেল আহমেদ ভাই ফ্রম ময়মনসিং। উনি সিটি ইনচার্জ ময়মনসিংয়ে। 16 বছর যাবৎ উনি মানুষদেরকে সার্ভ করে আসছেন। আল্লাহ ওনার এই কাজগুলো কবুল করুক। আমরা সবাই দোয়া করবো ওনার জন্য, আর সাথে সবাই আমার জন্যও দোয়া করবেন। এরই সাথে আমরা বিদায় নিয়ে নিচ্ছি আজকের এই ইন্টারভিউ থেকে। ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কারোর সাথে, অন্য কোনো মেহমানের সাথে। টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।